দর্শক, ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়। আপনি নির্ধারণ করবেন আগামী সরকার কে হবে, বাংলাদেশ কোন পথে এগোবে। স্বাগত জানাচ্ছি আপনার ব্যালটে। আহ, আহ, স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি সৌজন্যে আপনার ব্যালটে। আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা সারা দেশে ঘুরতে ঘুরতে এখন এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজারের জেলায়, এবং মৌলভীবাজার জেলার মানুষের সাথে আমরা কথা বলেছি। তাদের আগামী নির্বাচন সম্পর্কে, তাদের প্রত্যাশা সম্পর্কে আমরা জেনেছি যে তারা আসলে কি চায়, তাদের সমস্যা এবং প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা। সেই কথা জানতে গিয়ে আমরা আসলে তাদের জেলার বিভিন্ন পর্যায়ে ঘুরেছি। আমরা চা শ্রমিকের সাথে কথা বলেছি, এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এখানে যে সংখ্যালঘুরা যারা আছে তাদের সাথে কথা বলেছি। সবকিছু মিলিয়ে মৌলভীবাজার জেলা আগামী নির্বাচনের প্রত্যাশা আমরা জেনেছি। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে সেই প্রত্যাশাগুলো জেনে নিচ্ছি। হাওর পাহাড় আর সমতলের এক অপূর্ব মিতালি মৌলভীবাজারে। চা বাগান, নৃগোষ্ঠীর বসবাস আর প্রবাসী অধ্যুষিত এই জেলা পরিচিত প্রকৃতি কন্যা ও চায়ের রাজধানী হিসেবেও। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জনপদে রাজনীতির ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। রাজনৈতিক অঙ্গনে একটি প্রচলিত ধারণা, 4টির মধ্যে 3টি আসনে চা শ্রমিকদের ভোটেই নির্ধারণ হয় জয় পরাজয়। তবে বাস্তবে ভোটের অঙ্ক আরও জটিল, আর প্রতিযোগিতাও তীব্র। এবারের নির্বাচনে 4টি আসনে ইতিবাচক ফলাফলের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি। নেতাদের দাবি, জনগণের সমর্থন তাদের পক্ষেই রয়েছে। ভোটটা দিনও হইতো, যাতে রাত যাতে না হয়। দিন আনি দিন খাই দিন মজুরি, আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি। খানি কুড়া দিত না, আমরা দেশটা চলতো, শান্তি আলোতে থাকতাম, শান্তি আলোতে ঘুমাইতাম। ও ধরনের ব্যক্তির দরকার। আমরা গরিব গুড়ার পাশে যে দাঁড়াইবো, আমরা গরিব গুড়া ভিক্ষা শিক্ষা কইরা খাই, আমরা পাশে থাকবা। দুঃখ যারা বুঝবো, আমরা হসপিটাল গেলে একটা চিকিৎসা পাই। প্রায় প্রতি বছর বন্যা হলেও বন্যার পর সংস্কার করা হয়নি রাস্তাঘাট। ফলে স্থানীয় বাসিন্দারা তো আছেই, সঙ্গে পর্যটকদেরও রীতিমতো নাস্তানাবুদ হতে হয় এখানে। জেলা শহরে বিদ্যুতের নেই সাবগ্রিড, বাস টার্মিনাল, মেডিকেল কলেজ সহ চিকিৎসার সুব্যবস্থা, এসব দাবি এখানকার ভোটারদের। পর্যটন কেন্দ্র এবং আমাদের রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত সমাজ, বিশেষ করে আমাদের এখানে একটা মেডিকেল কলেজের অনেক প্রয়োজন। অভাব, অভিযোগ আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও মৌলভীবাজারের মানুষের প্রত্যাশা ভোট হবে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। আর ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা বান্ধব প্রতিনিধি মৌলভীবাজারের সম্ভাবনাময় ব্যবসাকে গতিশীল করবে। যোগাযোগ ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে। শমশেরনগর এয়ারপোর্টটাকে আমরা চালু করার ব্যবস্থা করতে পারি, আমরা ট্রেন ব্যবস্থাকে আরো উন্নত করতে পারি, যোগাযোগ ব্যবস্থা 6 লেনের কাজগুলো দ্রুত সমাপ্ত করার জন্য প্রেসার ক্রিয়েট করতে পারি। রেভিনিউস যারা পাঠান, তারা যে পরিমাণ রেভিনিউস পাঠিয়েছিলেন সেই পরিমাণ উন্নয়ন এই 4 আসনে হয়। কালো টাকার ছড়াছড়ি থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে অস্ত্রের ঝনঝনানি থাকবে না। মানুষ স্বাধীনভাবে তার ভোটটি প্রয়োগ করতে পারবে, সেই নিশ্চয়তা আমরা চাই। ভোটারদের এত সব চাওয়ার বিপরীতে প্রার্থীরা বলছেন পরিবর্তনের কথা। মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘদিনের আমাদের শমশেরনগর এয়ারপোর্টটা চালু সকলের দাবি। গ্রামে অনেক কাঁচা রাস্তা রয়েছে, শিক্ষার প্রয়োজন আছে, যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন আছে। মৌলভীবাজারে এবারের মোট ভোটার 15,61,215 জন, আর পুরুষ ভোটার 8,01,258 জন, নারী ভোটার 7,67,258 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 7 জন। নতুন রঙে চায়ের সুবাসে ভরপুর চা কন্যা এখন পরিণত হচ্ছে রাজনৈতিক উত্তাপের নতুন কেন্দ্রে। চায়ের রাজ্য মৌলভীবাজার জেলা, তারপর এখানে নেই পূর্ণাঙ্গ চা নিলাম কেন্দ্র। নেওয়া হয়নি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়নের ব্যবস্থা। পর্যটন সম্ভাবনা থাকলেও করা হয়নি পর্যটন অবকাঠামো। উজান থেকে নেমে আসা স্রোতের বন্যা এখানকার নিত্য সঙ্গী। এত সব না পাওয়া থেকে পরিত্রাণ চান মৌলভীবাজারবাসী। তারা প্রত্যাশা করছেন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই এগিয়ে যাবে মৌলভীবাজার জেলা। রিয়াজ হাসান, দেশ টিভি, মৌলভীবাজার।
প্রতিবেদন আমরা বেশ কিছু বিষয় উঠে আসতে দেখেছি, বিশেষ করে স্বাস্থ্য সেবার কথা বলছিলেন মৌলভীবাজার জেলাবাসী, বলছিলেন তাদের এখানে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি আসলে মানসম্পন্ন নয়। তারা বলছিলেন মেডিকেল কলেজের কথা, এবং একই সাথে এই শহরের মানুষ কিন্তু বলছে জেলা শহরে বিদ্যুৎ সাবগ্রিড দরকার, সেটি কথা। বাস টার্মিনাল কথা বলছিলেন। আমরা যখন প্রতিবেদন করতে নানা জায়গায় গিয়েছি তখন কিন্তু তারা বলছিলেন যে মৌলভীবাজার জেলায় চা শিল্পের একটি নিলাম কেন্দ্র দরকার, সেটির কথা বলছিলেন। তারা বলছিলেন যে আতর এবং আগর শিল্পের উন্নয়নে সরকারের একটি ব্যবস্থা নেওয়া, পরিকল্পনা নেয়, সেটির কথা বলছিলেন। চা শ্রমিকদের জীবন মানের উন্নয়নের বিষয়টি কিন্তু আজকে আলোচনায় উঠে এসেছে। এছাড়া আমরা দেখেছি যে মনু নদীকে সচল করার ব্যাপারটি আজকে আমাদের প্রতিবেদনে উঠে এসেছে। আমরা দেখেছি যে উজানি স্রোতের ঢেউতে যে বন্যা হয়, সেই বন্যা থেকে পরিত্রাণ চাচ্ছে মৌলভীবাজার জেলা। এবং সবশেষ পর্যটন নগরী যেটিকে বলা হচ্ছে সেটি আসলে একটি পরিকল্পিত পর্যটন নগরীর ব্যাপারে তারা কথা বলছিলেন। এখানে মৌলভীবাজার বাসীর আছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের প্রার্থীরা এখানে আছেন, আমরা আপনাদের মুখে আসলে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা শুনতে চাই। সেই জন্য আমি আসছি, আমরা প্রার্থীরা এখানে আজকে যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। মৌলভীবাজার 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান রয়েছেন আমাদের সাথে আছেন জামাত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, আমার ডান দিকে আছেন তিনি, এবং আমার সাথে আছেন খিলাফত মজলিস দিয়াল ঘড়ি, তিনি আছেন আহমেদ বিল্লাল, আমার সাথে আছেন পাশে। প্রার্থীরা আছেন, আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা শুনে আবার প্রার্থীদের কাছে আসছি। এখানে তো সামনে নির্বাচন, আপনাদের কাছ থেকে শুরু করি যে এই নির্বাচনে আপনারা কি চান, কিরকম মৌলভীবাজার দেখতে চান? জি, আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজারের একজন সাধারণ নাগরিক হিসাবে মৌলভীবাজারের একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা হচ্ছে চাঁদাবাজ মুক্ত মৌলভীবাজার, সন্ত্রাস মুক্ত মৌলভীবাজার, শান্তিপূর্ণ মৌলভীবাজার। এই শান্তিপূর্ণ মৌলভীবাজার, চাঁদাবাজ মুক্ত মৌলভীবাজার প্রতিষ্ঠা করতে আমাদের প্রার্থীদের কি প্রতিশ্রুতি দিবেন আমাদের, এ বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। সন্ত্রাস মুক্ত মৌলভীবাজার কথা বলছেন, আসলে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মৌলভীবাজার না, পুরো বাংলাদেশ আমরা চাই, সেই চাওয়াটা আমাদের থাকবে। এখানে রয়েছেন কিছু সাধারণ মানুষ, একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। যে একটু যদি বলতেন আগামী আপনার প্রার্থীরা এখানে আছেন, কোনো প্রশ্ন আছে কিনা, তাদেরকে কিছু বলবেন কিনা। আসলে আমাদের মৌলভীবাজারে আমরা দেখেছি 17 বছর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা বিগত বিএনপি সরকারের আমলে দেখেছি, সাইফুর রহমানের সাহেবের আমলে দেখেছি, নাসির রহমান সাহেবের আমলে দেখেছি, অনেক উন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আমরা এবার আশা করব যে কর্মসূচি নেওয়া হয়, যে সরকারই আসুক না কেন, কর্মসূচি যেগুলো নেওয়া হয় তাতে কৃষিখাত এবং গরিব মানুষের জন্য কিছু বরাদ্দ, শুধু যে মৌলভীবাজারে যে পরিপূর্ণ উন্নয়ন হয়েছে আমরা মনে করি যথেষ্ট। ইনশাল্লাহ আমরা আরো আশাবাদী আরো উন্নয়ন হবে। বলছিলেন আমরাও চাই একটি সামগ্রিক উন্নয়নের ব্যাপারটি আমরা চাই। এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি কিছু মুরব্বী আছেন, একটু কথা বলবেন জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আসলে আমরা একজন নাগরিক হিসাবে এমপিদের কাছে আমাদের প্রত্যাশা হলো এই মৌলভীবাজারের উন্নয়ন সার্বিকভাবে এবং সন্ত্রাসবিহীন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি মৌলভীবাজার আমরা চাচ্ছি। এবং ওই যে বেড়িবাঁধগুলা সংস্কার করা, কারণ বন্যার সময় আমাদের বেড়িবাঁধ ভেঙে কৃষকদের অনেক ক্ষতি সাধন করে। তারপর ওই যে পর্যটন এলাকা, এটাকে আরও উন্নত করা, নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা জোরদার করা। যদি একজন এমপিদের কাছে আমাদের এই প্রত্যাশাগুলো আছে। আপনি বেড়িবাঁধের কথা বলছেন, আসলে বেশ কিছু দাবি এরই মধ্যে উঠে এসেছে। আমাদের সাথে প্রার্থীরা আছেন, আমরা একটু প্রার্থীদের কাছে প্রথমে একটু জানবো তারা আসলে এই শহরটাকে কিভাবে দেখছেন, এই জেলাটাকে কিভাবে দেখছেন, এবং তারা আসলে কিরকম কিভাবে এই সমস্যার সমাধান করবেন। একটু আপনার কাছে আসতে চাই জনাব এম নাসির রহমান। যে অনেক ধরনের দাবি আমরা প্রতিবেদন করতে দেখেছি এবং সাধারণ মানুষ এখনো বলছে তারা একটি নতুন ভাবে মৌলভীবাজার জেলাটাকে যেন ঘুরে দাঁড়ায়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নয়নটা তারা চাচ্ছে। আপনি কি বলবেন? ধন্যবাদ দেশ টিভিকে এই আলোচনা অনুষ্ঠানের জন্য। ঘুরে দাঁড়ানোর তো আমি কিছু দেখছি না এখানে মৌলভীবাজারে। আমার এর মতে মোটামুটি এভরিথিং ইজ ফাইন। এখানে কোনো সন্ত্রাস নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই, এবং এটি জাস্ট বাংলাদেশের আর যত মফস্বল টাউন মতন আছে শান্তিপূর্ণ ইয়েতে আছে। তবে এখানের এই জেলায় ব্যাপক উন্নয়ন আমার মরহুম পিতা করে গেছিলেন। রাস্তাঘাটের কথা বলেন, বিদ্যুতায়নের কথা বলেন, এরপরেও তো কিছু না কিছু চাহিদা তো থাকেই। তো আমরা চেষ্টা করব সেগুলির ব্যাপারে আমরা অ্যাড্রেস করতে। আমার প্রেক্ষাপটে এখানে যেটা দেখি, যেটা
দরকার যে আমাদের গ্রামীণ অবকাঠামোর যে রাস্তাগুলি করেছিলাম আমরা, সেগুলি বিনষ্ট হয়ে গেছে। গত 17 বছরে কোনো মেনটেনেন্স কোনো কিছু করা হয়নি। আমি যখন এমপি ছিলাম 2001 থেকে 6, আমার 2 থানায় 88 কোটি টাকার আমি গ্রামীণ অবকাঠামোর রাস্তা করেছি। আজকে যখন এই নির্বাচনী প্রচারণায় আমি যখন বেরোচ্ছি, এগুলো একটা রাস্তা চলার উপর কোনো মেনটেনেন্স কিছু করে নেই, সেটা একটা প্রধান। আর গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের প্রধান জিনিসটা হলো রাস্তা, তো সেটাতে আমরা গুরুত্ব দিব 1 নম্বর। দ্বিতীয়ত হলো এখানে আপনার কাছে তো অনেকে বোধহয় বলেছে যে স্বাস্থ্য খাতের বিষয়। এটা আপনি জানেন, অ্যাজ এ আমরা সবাই জানি, সারা বাংলাদেশেই মফস্বলের এই হাসপাতালগুলি, সদর হাসপাতালগুলি খুব বেহাল অবস্থা। এটা খালি মৌলভীবাজার না, এভরিওয়্যার। এখানে আপনার ডাক্তার নার্স পাওয়া বড় কঠিন ব্যাপার, আনতে পারা যায় না, করা। তো এইগুলি জিনিসগুলি আমরা আমাদের দল সরকারে আসলে এই সদরে যত হাসপাতালগুলি আছে, কোনো জায়গায় 250, কোনো জায়গায় 400, আমরা এটাকে 400 শয্যার হাসপাতালে উন্নয়ন করে এটার মানে অন্তত বেসিক চিকিৎসাগুলি যেন দেওয়া যায়, সেই ধরনের ডাক্তারের সমাগমটা আমরা করার চেষ্টা করবো। আপনি বলছিলেন বেশ কিছু বিষয়, বিশেষ করে রাস্তাঘাট উন্নয়নের কথা বলছিলেন স্বাস্থ্য সেবার ব্যাপারে আপনারা নজর দিবেন। একটু আমার পাশে রয়েছেন জনাব আব্দুল মান্নান, একটু আপনার কাছে জানতে চাই, আসলে নানা ধরনের সমস্যা সংকটের কথা আমরা এতক্ষণ শুনছিলাম, সমাধানটা আপনারা কিভাবে করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ শ্রোতা মণ্ডলীকে। আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজার 3 আসনের নমিনি। মৌলভীবাজার 3 আসন হচ্ছে জেলা হেডকোয়ার্টার। এই জেলা হেডকোয়ার্টারের উন্নয়ন মানে সারা জেলার উন্নয়ন। এখানে যে উন্নয়ন হবে এটা সারা জেলাবাসী সেটা বুক করবে, এই সুবিধা বুক করবে। তো আমরা ইতিমধ্যে দর্শকদের কাছ থেকে যেটা আমরা দাবি এসেছে যে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য, এটা করার জন্য সারা দেশেই সমস্যা আছে। তারপরেও আমরা যেহেতু মৌলভীবাজারের অধিবাসী বা মৌলভীবাজারের প্রতিনিধি, আমরা কেউ না কেউ হব, আমাদের দায়িত্ব হবে বা আমার দায়িত্ব হচ্ছে যে আমার মৌলভীবাজারের স্বাস্থ্যসেবা নিয়ে বিশেষ করে চিন্তা করা। এজন্য এই যে 250 শয্যার হসপিটাল রয়েছে সেটাকে আরও উন্নত করতে হবে, অত 400 আসনের বেডের উন্নীত করতে হবে। আর প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি এগুলা ব্যবস্থা করতে হবে। আর এটা করতে গেলে এই হসপিটালকে আধুনিক হসপিটালে রূপান্তরিত করতে হলে এখানে একটা মেডিকেল কলেজ প্রয়োজন। মেডিকেল কলেজ থাকলে আমরা উন্নত মানের ডাক্তার পাবো। এই ডাক্তারদের দ্বারা আমাদের জেলার অধিবাসীরা, গরিব দুঃখী মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক সবাই সেবা পাবে। আপনি স্বাস্থ্য খাতটাকে সবচেয়ে বড় করে দেখছেন এই জেলার জন্য? বড় না, এটার পাশাপাশি আরও আছে। যেমন আপনার এই যে বন্যা সমস্যা, মনু নদী, এটা এই বন্যা সমস্যা থেকে আমাদেরকে নিষ্কৃতি পেতে হলে এই মনু নদীকে যেখানে ড্রেজিং করা প্রয়োজন সেখানে ড্রেজিং করতে হবে, এবং যেখানে আপনার বাঁক কাটা প্রয়োজন বাঁক কাটতে হবে, যেখানে মজবুত বাঁধ দিতে হবে, দেওয়ার প্রয়োজন সেখানে মজবুত বাদ দিতে হবে। আপনি মনু নদীর কথা বলছিলেন, আবার আপনার কাছে আসবো, আবারও আসার সময় হবে। আমরা চা শ্রমিকদের কথাও হয়তো শুনবো। একটু আমার সাথে আছেন আহমেদ বিল্লাল, একটু আপনার কাছেও একটু প্রাথমিকভাবে শুনি, অনেক দাবি আমরা এসেছে, আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমার সাথে আছেন আরো 2 প্রতিদ্বন্দ্বী এবং যারা দর্শক দেখতেছেন এবং বাংলাদেশ এবং প্রবাসী যে সব ভাই বোনেরা সকলকে সালাম জানিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, প্রথমেই সুস্বাস্থ্যের জন্য আমরা চেষ্টা করব। মানুষ যখন সুস্থ থাকে তখন সে কাজ করতে ভালো পায়, চাকরি করতে ভালো পায়, চলতে ফিরতে ভালো পায়, এটাই আমরা দেখব। মৌলভীবাজার একটি মেডিকেল কলেজের প্রয়োজন। পাশাপাশি মৌলভীবাজারে 250 শয্যা যেটা আছে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, প্রয়োজনীয় ডাক্তার নাই, নার্স নাই, সে ব্যাপারে আপনার চেষ্টা করব। এবং আমার রাজনগরে যেটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটাই অনেক সময় ডাক্তার পায় না, নার্স পায় না, আমার রাজনগরবাসীর অনেক কষ্ট হয়। পাশাপাশি এই মনু নদী যেটা
আমার ভাই বলবেন এবং আব্দুল মান্নান ভাইও বলবেন এবং প্রবাসী ভাই বলে, এই মনু নদী আমাদের রাজনগর মৌলভীবাজার একটি মরণ পাত, সবাই জানে। এই বর্ষার সময় যে কোনো দিকে ভেঙে গিয়ে আমাদের কৃষি ফল ফুল সব কিছু ধ্বংস করে দেয়, গরিবের কাঁচা বাড়িঘর ভেঙে নিয়ে যায়। এমনকি এই সেন্ট্রাল রোডে আমরা যারা রাজনীতিবিদ আছি, সামাজিক নেতৃবৃন্দ আছি, বন্যার সময় সারা রাত পাহারা দিতে হয়। এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি চা শ্রমিক ভাইদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং তাদের অনেক গড় বাইনে আমি গিয়েছি। এবং রাজনগর মৌলভীবাজারে, রাজনগরে যেহেতু আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি প্রতিটি গড়, প্রতিটি রাস্তা, গ্রামের কাঁচা এখনও রাস্তা রয়েছে, সেখানে ইট সলিগো নাই, পাকা রাস্তা নাই, সেদিকে আমি নজর রাখবো ইনশাল্লাহ। পাশাপাশি গত 5 তারিখ থেকে মৌলভীবাজার সদরে 12টা ইউনিয়নের প্রতি দরজায় দরজায় যাচ্ছি। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাওয়া চাহিদা এ নিয়ে আমি চেষ্টা করব। আমি ইনশাল্লাহ শুধু প্রতিশ্রুতি নাই, বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করব সবাইকে নিয়ে। যে আমরাও মনে করি শুধু প্রতিশ্রুতিটা আসলে বাস্তবায়নের একটা বিষয় আপনারা করবেন এবং নানা ধরনের আশ্বাস তো আমরা নির্বাচনের আগে পাই, কিন্তু নির্বাচনের পরে সেই বিষয়টি বাস্তবায়ন হবে সেটি আসলে প্রত্যাশা থাকি সবার কাছে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা আছেন দেশ টিভি আশিয়ান সিটি সৌজন্যে আপনার ব্যালটে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আমাদের সাথে প্রার্থীরা আছেন, আপনারা থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটে, সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। আমাদের সাথে আজকে এখানে রয়েছেন যে প্রার্থীগুলো, মৌলভীবাজার 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান রয়েছেন আমার পাশে, এবং আমাদের সাথে রয়েছেন জামাত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, আমার ডান দিকে রয়েছেন তিনি, এবং খেলাফত মজলিস দিয়ালঘড়ি তিনি আমাদের, আহমেদ বিল্লাল আমাদের রয়েছেন বাম পাশের শেষ দিকে রয়েছেন। আমরা জানি এই অঞ্চলের কি পরিমাণ ভোটার সংখ্যা রয়েছে। মোট ভোটার সংখ্যা এই অঞ্চলে 15,61,000 রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে 8,01,000, নারী ভোটার সংখ্যা রয়েছে 7,67,000। এবং এই অঞ্চলে তরুণ ভোটার যেমন রয়েছে সেরকম রয়েছে প্রবাসী ভোটার, অনেক প্রবাসী ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। এছাড়া এই অঞ্চলের গেম চেঞ্জার বলা হয় চা শ্রমিক এবং ক্ষুদ্র নিগোষ্ঠীকে, বিশেষ করে চা শ্রমিকের জীবন মান উন্নয়নের ব্যাপারে যারা আশ্বাস দিতে পারছেন, তাদের সন্তানের ব্যাপারে যারা আশ্বাস দিতে পারছেন, তাদের দিকে আসলে বিশেষ করে তাদের ঝোঁকটা থাকেন। এখানে সাধারণ মানুষ আছে, আবার একটু আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রার্থীরা এখানে রয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, আমি একটু আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের এখানে যারা প্রার্থী আছেন সবাই আমাদের সম্মানিত ব্যক্তি। আমার প্রশ্ন হচ্ছে জনাব এম নাসের রহমানের কাছে, যে বিগত আমলে বিএনপি 5 বার আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। ওনারা যদি আবার ক্ষমতায় আসেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে ওনারা কি পদক্ষেপ নেবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওভারঅল দুর্নীতি আসলে বাংলাদেশের জন্যই সমস্যা। আমরা সেই সমস্যার সমাধান আসলে চাই, সেটা বিএনপির আমলে হয়েছে কিংবা অন্য আমলে হয়েছে, সেটা সমাধান প্রয়োজন। জি, আমরা একটু এখান থেকে নেই। জি, আপনারা কেউ বলেন। জি, যে কোনো একজন। জি, যখন বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিল তখন সেই মন্ত্রী পরিষদে জামাতের 2-3 জন মন্ত্রী ছিলেন এবং এমপি ছিলেন, তাহলে আমরা কি একইভাবে চ্যাম্পিয়ন হয়েছি? আমরা মনে করি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছি। এ ধরনের ভ্রান্তিমূলক কথাবার্তা বলে লাভ নাই। ধন্যবাদ। যার আমলে হোক, যেখানে হোক, সেটা আসলে আমরা সমাধান চাই। দুর্নীতি এরপরে ব্যাংক লুট সহ অনেক কিছু হয়েছে, আমরা সেগুলোর সমাধান চাই। জি, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠন আছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিব, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জামাতের প্রতিষ্ঠাতাকে এদেশে নাকি অন্য দেশের, অন্য দেশ থেকে তারা পরিচালনা করে নাকি এ দেশ থেকে? আর 71 সালে আমরা যতটুকু জানি ওনারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান ছিল এবং 30 লক্ষ শহীদ হয়েছে, তাতে তাদের অংশগ্রহণ ছিল। সেই প্রশ্নটা করবো, তাদের অবস্থানটা আবার ক্লিয়ার করার জন্য আমরা আব্দুল মান্নান সাহেবের কাছে ধরবো। জি, আমি প্রশ্নটা নিয়েছি। জি, অনেক ধন্যবাদ। এখানে একজন আপনাদের কাছ থেকে আসতে চাই। জি, আপনি হাত তুলেছেন, একটু বলবেন। জি, ধন্যবাদ। এই সময়ে যে আপনারা এই দুঃসময়ে আমাদের কাছে এসেছেন, আমরা চাই দেশের উন্নতি। আমরা কোনো দুর্নীতি, অশান্তি, উচ্ছৃঙ্খল এবং কিছু নেতারা প্রশাসনের কাছে থাকেন, আমরা চাই না এই ধরনের রাজনীতি। আমরা চাই আসুন এখন মাঠে আসুন, কোদাল হাতে নিন, আসুন আপনারা মাঠে কাজ করুন,
থাকুন, বলুন যে আমরা রাজনীতিবিদ নেতা। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আসলে সবাই মিলে একসাথে কাজ করার জন্য। এখানে একজন হাত তুলেছেন, একটু আপনার কাছে আসতে চাই, আপনার কাছে এসে প্রশ্নটা নিতে চাই। জি, আমার প্রশ্নটা হলো ভিন্ন ধর্মের। আমার প্রশ্নটা হলো বিগত সরকারের সময় আওয়ামী লীগের সাথে যে সময় নির্বাচন করেছিলাম, তখন এখানে যতজন প্রার্থী ছিলেন আমাদের জোটের সাথে ছিলেন। এই মৌলভীবাজার উন্নয়নের সর্বতভাবে বিএনপি এবং সাইফুর রহমান নাসের রহমান ওতপ্রোতভাবে জড়িত। 2007 সালে যেখানে স্থবির হয়েছিল মৌলভীবাজার উন্নয়ন, সেই উন্নয়নটা জনাব নাসের রহমানের কাছে মৌলভীবাজারবাসী প্রশ্ন যে 7 সালে যে উন্নয়নটা স্থবির হয়েছিল, এই উন্নয়নটা উনি কিভাবে করবেন সেটাই মৌলভীবাজারবাসী আশা করে। আবার একই উন্নয়ন চাচ্ছেন। আবার আমি একটু প্রার্থীদের কাছে যেতে চাই। নানা ধরনের প্রশ্ন এরই মধ্যে আমাদের হাতে এসেছে। প্রথম প্রশ্নটা একটু আপনার কাছে এসেছে জনাব নাসির রহমান। বলছেন যে আসলে একটা বড় দুর্নীতি একটা সময় হয়েছে, বা পরবর্তীতে নানা সময় হয়েছে, দুর্নীতি প্রতিরোধে আপনারা কোনো ভূমিকা নেবেন কিনা? আমি জানি না উনি কোথা থেকে দুর্নীতির পাইছেন ইয়েতে, কারণ এগুলি ছিল ওই সময় বিএনপি গভর্নমেন্টকে মানে করার জন্য, ছোট করার জন্য আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ এবং বহিঃশক্তির একটা যাতে ওই সরকারকে ওই সময় ছোট করা হয়। আর উনি যদি থাকেন ইয়েতে, তো ওনাদের দলের দুই নেতাই তো ওখানে মন্ত্রী ছিলেন। তো এই ধরনের প্রশ্ন তো অবান্তর এবং আগের আলাপ বাদ দেই, ভবিষ্যতের কথা বলি একটু আমরা। চেয়ারম্যান সাহেব যে এসছেন, ওনার বিভিন্ন বক্তৃতা আপনারা শুনেছেন, এবং আগামী বিএনপি কখনোই দুর্নীতিযুক্ত ছিল না। যদি বিএনপি দুর্নীতি করে থাকে, তাহলে আওয়ামী লীগ 15 বছরে কি করেছিল এটাকে কি বলবেন, এটা আমার একটা শব্দ বের করা দরকার আমাদের, 1 নম্বর। 2 নম্বর হলো আগামী বিএনপি নতুন প্রজন্মের বিএনপিতে এখানে দুর্নীতি বলে কোনো জিনিস আমাদের এখানে প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা কোনো সময় হইতেও দিবেন না। এবং ইনশাল্লাহ সবাই যদি ঠিক মতন কাজ করি, তাহলে এটার কোনো দুর্নীতি বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নাই। জি, আপনি বলছেন যে সবাই মিলে একসাথে কাজ করলে দুর্নীতি থাকবে না। আপনার কাছে যে প্রশ্নটা এসেছে, বরাবর যে প্রশ্নটা জামাতের কাছে আসে, বিশেষ করে স্বাধীনতার প্রশ্নটা, স্বাধীনতায় আপনাদের অবস্থানটা, সেটা নিয়ে প্রশ্ন আবারও এসেছে। আপনি কোনো উত্তর দিতে চান কিনা? আসলে এটা একটা জাতীয় প্রশ্ন। এই ব্যাপারটা আমাদের কেন্দ্রীয় সংগঠন আমাদেরকে বলে দিয়েছে যে আমরা নমিনি হিসেবে যে আসনের নমিনি বা যে জেলার, ওই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিব। আমাদের এটা জাতীয় প্রশ্ন এবং এটা আমাদের কেন্দ্রীয়ভাবে এটার উত্তর দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে। এটার ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো। এর আগে চা শ্রমিকদের প্রসঙ্গে বলতে চেয়েছেন, আমাকে থামিয়ে দিয়েছি, যে কিছু বলেন। আমাদের এই মৌলভীবাজারে চা বাগান অনেক বেশি, মানে যে তার দেশের যে চা বাগানগুলো আছে তার অধিকাংশই এই সিলেট বিভাগে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আছে মৌলভীবাজারে। এরা অত্যন্ত আপনার মানে গরিব মানুষ, অত্যন্ত অবহেলিত মানুষ। আমি এই প্রায় 1 যুগের উপর থেকে আমার মৌলভীবাজার, এই রাজনগর এবং এই মৌলভীবাজার, এই 2 উপজেলার যে বাগান, তার প্রায় 90% বাগানে আমি তার চা শ্রমিকদের ছেলেমেয়েদের লেখাপড়ার উন্নতির জন্য আমি 2টা বৃত্তি দিয়ে থাকি প্রতি বছর। একটা হচ্ছে মেধাবৃত্তি, যেটা আমরা দেই 1 থেকে 5 পর্যন্ত, যারা প্রতি বছর এই ক্লাসের বার্ষিক পরীক্ষায় 1st, 2nd, 3rd হয়, তাদেরকে মেধাবৃত্তি আমি দিয়ে আসতেছি 1 যুগের উপর থেকে। এবং আরেকটা বৃত্তি আমি দেই যেটাকে বলে শিক্ষাবৃত্তি, যে 6 থেকে 10 পর্যন্ত যারা লেখাপড়া করে বাগানের এই গরিব এবং মেধাবী, এদেরকে দিয়ে আসতেছি আমি বাগানে। মানে এই উপলক্ষে আমি মনে করি যে আসলে আপনি যেটা দিয়ে আসছেন ভবিষ্যতেও দেবেন, সেটা এখানকার প্রার্থী যেহেতু আপনি নেতাই যে অনেক রয়েছে, তাদের মানে যে চিকিৎসা ব্যবস্থা এটা খুবই দুর্বল। তারপরে তাদের যে আমাদের গ্রামের সাধারণত একজন শ্রমিক, সে সারাদিন কেটে 500 থেকে 600 টাকা সে পায়, আর বাগানের এই শ্রমিকরা সারাদিনে সে 187 টাকা পায়। এটা ডেভেলপ করতে হবে। এটা আপনাদের হাত ধরে এটার উন্নয়ন হবে, সেটা। জি জি জি, আপনি একটু উত্তর দিতে যাচ্ছেন। জি, আমার
জামাতের প্রতিনিধি হিসেবে হঠাৎ করে চা বাগানদেরকে নিয়ে উনি অনেক বেশি হয়েছেন। জামাত ইসলামী কখনো চা বাগানওয়ালাদেরকে নিয়ে কখনো ইয়ে ছিল কি না আমার জানা নাই আমার রাজনীতির 30 বছরে। উনি এবং এই যে একটা ভুল তথ্য দিলেন 187 টাকার, হ্যাঁ, উনি যে চা বাগানে 6 বার সফর করেছেন, সেই বাগানে আমি একবার সফরে গিয়েছিলাম। ওখানে ম্যানেজারের সাথে আমার কথা হচ্ছে, ইয়েতে 187 টাকা তারা ক্যাশ পায়। আর বিভিন্ন আনুষঙ্গিক এই যে রেশন টেশন মিলে, হেলথ ট্রিটমেন্ট মিলে, ম্যানেজার আমাকে বলল যে আমাদের প্রতি মাসে একটা পিছনে চা শ্রমিকের 500 থেকে 500-550 টাকা খরচ হয় এভরিডে রেটে। কথা বলেছেন তো উনি 187 নিয়ে 187 জাস্ট ক্যাশ দেওয়া হয়, বাকি আনুষঙ্গিক ফ্রি হাউস, ফ্রি মেডিকেল, ফ্রি এডুকেশন, হ্যাঁ, এভরিথিং ইজ ফ্রি, কোনো বিল নাই তাদের। এবং কোনো সময় কোনো যদি স্বাস্থ্যের যদি কোনো ইমার্জেন্সি হয়, বাগানের পয়সায় তাদেরকে ট্রিটমেন্ট করানো হয় ভালো হাসপাতালে। এখন প্রতিটা চা বাগানেই ম্যান্ডেটরি প্রাইমারি স্কুল করা হয়েছে, হ্যাঁ। আর চা বাগানের জন্য যদি শ্রমিকদের জন্য কেউ কিছু করে থাকলে সাইফুর রহমানের থেকে বেশি কেউ করে নাই, হ্যাঁ। তো আমি কথা শেষ করি, আপনি এখানে ইয়ে করবেন না, কারণ উনি আপনার রং ইনফরমেশন দিচ্ছেন। না আপনার তো 187 টাকা হলো সে ক্যাশ পায় তার অন্য সবজি টবজি কেনার জন্য, কিন্তু একটা চা বাগান শ্রমিকের পিছনে গড়ে প্রতি চা বাগানে 500 থেকে 550 টাকা পার ডে খরচ হচ্ছে। সুযোগ সুবিধা পায়। একটু আমাদের সবাইকে সময় দিতে হবে। আমাদের সাথে আছেন আহমেদ বিল্লাল, আপনার কাছে আমরা বিরতির পর আসছি। আমি ভুল তথ্য দেই নাই, ওকে আমি ওটা যেটা তো সঠিক 187 টাকা তারা পাচ্ছে ডেইলি মজুরি এটা তারা পাচ্ছে। অন্যান্য যেটা আপনার বিভিন্ন অকেশনে তারা পায়, বুঝছেন। এবং আমি শুনেন, আমি সাইফুর রহমান সাহেব কিছু করেন নাই, আমি এই কথা বলি নাই। আমি তো এই কথা বলি নাই যে সাইফুর রহমান সাহেব কোনো কিছু করেন নাই। আমি বলেছি যে আমি এই কাজগুলা করি, বুঝছেন। আমরা মনে করি যে আসলে উন্নয়নের কথা বলবো, এই ভেদাভেদের কথা আমরা বলবো না। বিশেষ করে এই অনুষ্ঠানটা আসলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আমরা একটা আশ্বাস চাই ভোটারদের জন্য, সেটা চাই। এখানে কাদা ছোড়াছুড়ি জায়গাটা না, আসলে আমরা একটু আপনাকে সময় দিতে। আসলে আমি পিছনের কথা বলতে চাই না, আগামী কি করব সে নিয়ে কথা। আমাদের এম নাসির রহমান সাহেব এবং আব্দুল রহমান ভাই এই চা শ্রমিক নিয়ে ঝগড়া শুরু করেছেন, আমি সেই ঝগড়ায় যাই নাই। আমি আগামীতে কি করব সেটা নিয়ে আমি কথা বলছি। আমি বলতে চাই, আমি নির্বাচিত হলে আমি জনগণের জন্য আতঙ্ক হব না, জনগণের বন্ধু হিসাবে সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার দল খেলাফত মজলিসের 19 দফা কর্মসূচির মধ্যে একটা রয়েছে সন্ত্রাসমুক্ত সমাজ, ইনসাফভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। জি জি, আর কিছু বলবেন? আমি তো বলি এটা আমরা চাই, সবাই চাই ইনশাআল্লাহ। আমরা এ নিয়ে আমরা ঝগড়ায় না যাই, আগামী দিন আমরা কিভাবে কাজ করবো সেই নিয়ে আমরা কাজ করি। এই পর্যায়ে আমরা কিছু মন্তব্য নিব। মন্তব্য, কোনো প্রশ্ন না, আপনাদের পক্ষ থেকে মন্তব্য, কাউকে কাদা ছোড়াছুড়ি করে না। উন্নয়নের জন্য কোনো মন্তব্য যদি করতে চান, উন্নয়নের জন্য কোনো মন্তব্য আপনি বলেছেন। জি, আমাদের মৌলভীবাজারে যত উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবং চলমান, এগুলা সব বিএনপির হাত ধরে হয়েছে, মরহুম সাইফুর রহমান সহ এবং এম নাসির রহমান সাহেব সহ করা হয়েছে। তা আমার প্রশ্ন হলো, তা আমরা কেন বিএনপিকে ভোট না দিয়ে আমাদের অন্য প্রার্থীকে আমরা কেন দিব? আমাদের উন্নয়ন তো আমরা ধারাবাহিক করতে চাই। করলে শেষ হবে না প্রোগ্রাম। যদি প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে, মন্তব্য করবেন। আমরা একজন তরুণ ভোটার আমরা দেখতে পাচ্ছি, তিনি বলবে, কারণ আমরা জানি তরুণরাই এই অঞ্চলে বেশি আছে। তরুণদের পক্ষ থেকে কিছু বলবেন কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মৌলভীবাজারবাসী, আমরা মৌলভীবাজারবাসীর প্রত্যাশা হচ্ছে এই অঞ্চলের যে বাঁধ প্রকল্প সেটা আমরা দেখি বন্যার সময় এখানে আমাদের অনেক ব্যবসায়ী বৃন্দ সেটা নিয়ে অনেক সাফার করতে হয়। সেই মনু ব্রিজের ব্যাপারে যদি আপনারা যেই আসবে সেজন্য মনু প্রকল্প যেটা আসবে সেটা যেন বাস্তবায়ন করেন, এবং তরুণদের, বিশেষ করে এই দেশে তরুণ প্রজন্মরা, যেহেতু 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ঘটেছে, আমাদের বিশেষ করে মৌলভীবাজারবাসী প্রত্যেকটা তরুণরাই কিন্তু আলহামদুলিল্লাহ এই মৌলভীবাজারবাসীর প্রত্যেকটা কাজে, সামাজিক কাজে তারা উন্নয়নে আসছে। এজন্য আমরা বলতে চাই মৌলভীবাজারে যেন কোনো তরুণ গ্যাং যাতে তৈরি না হয়,
তরুণ গ্যাং এটা বড় বিষয় এখানে এসেছে এবং যে মনু নদীর বিষয়টি যেটা আমাদের অন্যান্য দর্শকরাও বলেছে সেটি ইয়ে করবে। এখানে একজন আমার কাছে বলতে চাচ্ছেন, কিছু বলবেন যদি। জামাত ইসলামের প্রার্থী জনাব মান্নান সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো, ওনাদের 4 দফা মূলনীতির ভিতরে একটা মূলনীতি আছে সৎলোকের শাসন। তা আপনারা 300 এমপি দিচ্ছেন, এইখান থেকে যারাই ওভারকাম করবে বা আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন মনে করেন, তা আপনারা একজন পরে রাষ্ট্রযন্ত্রে যারা আছে এরা তো অনেকেই দুর্নীতিবাজ, নিয়ার অ্যাবাউট 5% ছাড়া অথবা 2% হবে। তাইলে শত্রুকের শাসনটা কায়েম করার মতো অবস্থান কি জামাত সেই সক্ষমতা অর্জন করেছে, এটা আপনার থেকে জানতে চাই। জি 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 অনেকগুলো বিষয় আবারও এসেছে। আমরা একটু আচ্ছা এখান থেকে চাচ্ছেন যে কেউ একজন জি, যে কোনো একজন জি জি আচ্ছা জি। মুক্তাদির হুসাইন, মৌলভীবাজার এই 4 নম্বর ওয়ার্ডের অধিবাসী। আমার প্রশ্ন আসলে শিক্ষা নিয়ে। আমি যতটুকু জানি মৌলভীবাজার জেলার মধ্যে সরকারি লিস্টেড হলো 3টা স্কুল, হাই স্কুল। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় আর শ্রীমঙ্গলে একটা স্কুল আছে। এই সরকারি মাত্র 3টা স্কুল একটা জেলার মধ্যে লিস্টেড, আর কোনো হাই স্কুল নাই। আমার প্রশ্ন থাকবে আমাদের যে প্রার্থী আছেন, সংসদ সদস্য যারা হবেন, তাদের কাছে যে মৌলভীবাজারের শিক্ষার ব্যাপারে কি উন্নয়ন করবেন এবং আমাদেরকে কতটুকু আশ্বাস দিবেন আর কতটুকু বাস্তবায়ন করবেন। একটু আসছে বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি, একটু আপনার কাছে একটু আসি। যে মনু নদীর কথা বলা হচ্ছে, যে মনু নদীর যে অবস্থা সেটি পরিবর্তন হবে কিনা, এবং বলা হচ্ছে যে কিশোর গ্যাং বা তরুণদেরকে কিভাবে কাজে লাগাবেন, এই গ্যাং ট্যাং হবে কিনা। ধন্যবাদ। মৌলভীবাজারের মনু নদীটা অত্যন্ত খরস্রোতা নদী, এটাকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট বিষয়। তারপরেও গত সরকারের সময় 1000 কোটি টাকার বা মনু নদীর বাঁধ প্রকল্প কাজ চলমান, এখনো চলছে, এবং আমরা এটাকে ক্ষমতা আসলে ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন রাখবো। আমি আগে বলেছি বাংলাদেশের খুব খরস্রোতা নদীর মধ্যে মনু নদী একটা, এবং খরস্রোতা নদী শাসন করা খুবই ডিফিকাল্ট। তো এটার ধরেই নেওয়া হয়েছে যে বর্ষাকাল আসলে কিছু প্লাবন বা বন্যা এটা থেকে হবেই, যদি থেকে এই মনু নদীর জন্য বাঁধ আপনারা দেখবেন 1977 ইংরেজি থেকেই কিন্তু এই বাঁধের কাজে, আপনি সিলেট শেরপুর থেকে আসছেন, বাঁধের কাজ করে আসা হয়েছে। এখন এখানে ব্লক তৈরি করে ব্লকের কাজ চলছে। গত সরকারের সময় করেছিল 900 কত কোটি টাকার, এটার কাজ ইয়েতে আছে, এবং এটা আমরা চলমানে রাখবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত আমি কিশোর গ্যাং বলে তো কিছু এখানে নাই, আমি শুনি নাই। এবং আমাদের চেয়ারম্যান সাহেব অলরেডি দিয়েছেন যে ক্ষমতায় আসলে 1.5 বছরের মধ্যে প্রায় 1 কোটি আপনার শিক্ষিত কর্মসংস্থান করা হবে, এবং এই ধরনের কোনো গ্যাং ট্যাং এখানে থাকবে না। কর্মসংস্থানের বিষয়টি বলছিলেন, এখানে কর্মসংস্থানের শিক্ষার নিয়ে একটা প্রশ্ন ছিল, আপনি শিক্ষা নিয়ে কিছু বলবেন কিনা। আমরা আর কাদা ওনার শিক্ষার বিষয় যে এখানে একজন ভদ্রলোক বলেছেন যে হাই স্কুল 3টা আছে। তো আমাদের পরিকল্পনা যে আমি আগে একবার বলেছি যে হাই স্কুলগুলিকে এখানে যে বর্তমান যেগুলি আছে এগুলিকে আমরা ফার্দার ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা করবো, যে স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট করার জন্য, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ইয়েতে। আর মৌলভীবাজার গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এটাতে একটাই মাত্র, এটাকে আমরা জাতীয় আন্ডারে, ইউনিভার্সিটির আন্ডারে একটা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ রূপান্তর করব, এটা আমার প্রতিশ্রুতি। জি জি আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতির পর আপনার কাছে সময়টা দিয়ে আপনি যেটা বলবেন, বিরতির পর আপনার কাছে আসছি, এবং আপনি আমাদের সাথে আছেন জনাব আহমেদ বিলাল, আপনার কাছেও বিরতির পরে আসছি, একটু বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম মৌলভীবাজার নিয়ে। আজকে আশিয়ান সিটি আপনার ব্যালটে আমরা মৌলভীবাজারে আছি, সেখানে সাধারণ মানুষের কথা যেমন শুনছি এবং প্রার্থীরা তাদের সামনে রয়েছেন, তাদের উত্তর তারা দিচ্ছেন। আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা সেই প্রসঙ্গে আবারও আলাপ করব, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটে। আমরা রয়েছি আজকে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। বিরতির আগে বেশ কিছু প্রশ্ন উঠেছিল, সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি। সংক্ষেপে দুজনের কাছে যাব, সংক্ষেপে, কারণ আমাদের হাতে সময় একটু কম, আবার সবার সাথে আরো কথা বলতে হবে। সংক্ষেপে আপনার প্রশ্নের কোনো উত্তর দিবেন কিনা, অথবা কিছু যুক্ত করবেন কিনা। সম্মানিত উপস্থিতি, আমি একটু পিছনে যেতে চাই। যে বিএনপির শাসনামলে এই মৌলভীবাজার তথা সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, এটার সাথে আমরা একমত। কিন্তু আপনার দুর্নীতির কথা যে সময় বলা হয়েছিল
তখন আমাদের কিছু ভাই বলেছেন যে এই সময় জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, তাহলে দুর্নীতির সাথেও জামাত সম্পৃক্ত। হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে দেখেন 91 যে সরকার বিএনপির, এই সরকারে জামাত নিঃশর্ত সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছে। আবার এই যে 2001 থেকে 6 যে জোট সরকার, সেখানেও জামাত ছিল। এই হিসাবে মৌলভীবাজার তথা বাংলাদেশের উন্নয়নে জামাতও শরিক। আর শিক্ষার ক্ষেত্রে যেটা বলা হয়েছে মৌলভীবাজারের শিক্ষা, আমরা দেখেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ আমরা একসাথে মহকুমা থেকে জেলায় উন্নীত হয়েছি। হবিগঞ্জ সুনামগঞ্জে মেডিকেল কলেজ আছে এবং হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সুনামগঞ্জে মেডিকেল কলেজ আছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আমার মৌলভীবাজারে এগুলা কিছু নেই। ইনশাল্লাহ এগুলা করতে হবে। এবং মানে প্রতিটি উপজেলায় কিন্তু একটা গভর্নমেন্ট স্কুল আছে। এগুলা কিন্তু গত যে আওয়ামী সরকার, এটা শুধু তারা সুবিধা ভোগের জন্য স্বীকৃতি দিয়েছে গভর্নমেন্ট কলেজ, কিন্তু সুযোগ সুবিধার থেকে এই স্কুলগুলা বঞ্চিত। এগুলাকে যথাযথ যাতে সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে, সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। খেলাফত মজলিস, আপনি আছেন, উন্নয়নের প্রসঙ্গ আসছিল, উন্নয়নের ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? জি, প্রথমে একটি কথা বলতে চাই, আমাদের কিশোর গ্যাং ছিল, যেমন একজন অ্যাডভোকেটকে তারা চুরিগত হত্যা করেছে এবং বিগত সময় বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং ছিল। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে আমরা যদি দুর্নীতি করি না, গাছ যখন করবে না তো ডালাফালায় দুর্নীতিতে জড়িত হবে না, ইনশাল্লাহ চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে এই মৌলভীবাজার প্রবাসী এলাকা, আমাদের লন্ডন, জাপান, আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসীরা আসে, ভয় পায় এখানে ডাকাতি, চুরি ডাকাতি। আমরা চেষ্টা করব প্রবাসী ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য। তৃতীয় কথাটা হচ্ছে এই হবিগঞ্জের মিরপুর থেকে এখানে চাইল্ড লাইন না হয় আমাদের মৌলভীবাজারবাসী অত্যন্ত যাতায়াতের কষ্ট হয়। এটা আমরা প্রাণ চেষ্টা করব সবাইকে নিয়ে ইনশাল্লাহ। চতুর্থ কথা হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি শমশেরনগর এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা দ্রুত বাস্তবায়নের জন্য আমার ভাই এম নাসির রহমান সহ, আব্দুল মান্নান ভাই সহ সবাইকে নিয়ে এক হয়ে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বলছিলেন যে এয়ারপোর্টের কথা, সেই এয়ারপোর্টের দাবিটা আমরাও শুনেছি। এখানে প্রবাসী কেউ থাকলে আমরা তাদের সাথে কথা বলবো, পাশাপাশি একজন তরুণদের সাথে কথা বলবো। যে আপনি বোধহয় প্রবাসী নাকি? যে একটু প্রবাসীদের পক্ষ থেকে কিছু বলুন। আলাইকুম, আমি ইউকে প্রবাসী, আমরা এলাম রেমিটেন্স যোদ্ধা। আমাদের বিভিন্ন সমস্যা আছে আপনারা জানেন। আমরা অবশ্য বহু চেষ্টা করে, বহু সংগ্রাম করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় ভোটের অধিকার কিছুটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে সমস্যাটা হলো, আমরা এয়ারপোর্টে অনেক সমস্যা হয়, লাগেজ কাটা যায়, এগুলো আমাদের কত সমস্যার মধ্যে আমরা আসতে হয়। আমরা এই ইয়ে থেকে এয়ারপোর্ট থেকে আমরা লন্ডন হিথ্রোতে গেলে আমাদের কেউ রিসিভ করার জন্য কেউ আসতে হয় না, আমরা একই নিরাপদে আমাদের বাসস্থানে যেতে পারি। কিন্তু এদেশে আমরা আসার আগে আমরা আত্মীয় স্বজনকে আমরা জোগাড় করতে হয়, গাড়ি নিয়ে যেতে হয়, এরপরে আমরা সেভ হই। কিন্তু এগুলা এই নিরাপত্তার জন্য আপনারা একটু কথা আপনি বলছেন এবং এয়ারপোর্টের কথা বলছেন। এখান থেকে একজন তরুণ কথা বলতে চেয়েছিল অনেকক্ষণ আগে, একটু আপনি কিছু বলতে চাইলে বলুন। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম নাসির রহমান সাহেবের কাছে আমি প্রশ্ন করে রাখবো যে আমাদের প্রত্যেক দলেরই কেন্দ্র থেকে লিডারগণ বলে যাচ্ছেন যে আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, তারুণ্যের হাতে বাংলাদেশ তুলে দিবেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে তারুণ্যের পক্ষ হয়ে, তারুণ্যের জন্য এই যে আমাদের একটা সমস্যা রয়েছে বেকারত্ব, আমাদের কোনো কর্মরত স্থল নেই, কিংবা এই কর্মরত ব্যবস্থা না থাকার কারণে আমাদের তরুণ যুবকরা দিকে দিকে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। এই ঝুঁকা থেকে আর আগামী দিনে এই বেকারত্ব দূর করার জন্য ওনাদের পরিকল্পনা কি? আর পাশাপাশি আরেকটা বিষয় যে আমাদের মা বোন আগামীতে ভোট কেন্দ্র যাবেন। আমরা দেখেছি 18-র ইলেকশনে কিংবা 14-র ইলেকশনে যে ভোট কেন্দ্রের যে একটা হট্টগোল, মারামারি, কাটাকাটি, হানাহানি সেগুলো রয়েছে, যে কে ব্যালট ছিনিয়ে নিয়ে যাবে, এগুলা এখন আমাদের মা বোন, বৃদ্ধ মা বাবাদের নিরাপত্তার জন্য এগুলা কি ভবিষ্যতে হবে, নাকি আমরা সুন্দর একটি পরিবেশ পাবো? ধন্যবাদ। আপনি তরুণদের কর্মসংস্থানের কথা বলছেন এবং আপনি বলছিলেন যে নির্বাচন কেন্দ্রের কথা। এখানে একজন আছেন, একটু কথা। জি ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নিয়ামুল হক। আমার খেলাফত মজলিস এবং
বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থীর কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমান সহ আমাদের দল বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, বিশেষ করে মহিলাদের ফ্যামিলি কার্ড, তারপরে যুবকদের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এটা দেশের মানুষ জানে। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে দেশের মানুষের কল্যাণের জন্য কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। যেহেতু রাজনৈতিক দল হিসেবে দেশের উন্নয়ন এবং কর্মপরিকল্পনা নিয়েই রাজনীতি করতে হবে, তো আমরা তাদের কাছ থেকে এই ধরনের কর্মপরিকল্পনা পাইনি। দ্বিতীয় হচ্ছে, তাহলে তারা কি দেশে কর্মপরিকল্পনায় রাজনীতি করবেন নাকি খেলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবেন? জি 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 বলি, যদি খেলাফত প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ওনারা ইতিমধ্যে বিভিন্ন সনাতন ধর্মী মানুষদেরকে তাদের কমিটিতে সংযুক্ত করেছেন এবং তাদের একজন এমপি প্রার্থী হয়েছেন। তাহলে সনাতন ধর্ম এবং মুসলমান মিলে কি খেলাফত প্রতিষ্ঠা করা যায় কিনা না, এই দুইটা প্রশ্ন আপনাকে থাকবে। আমাদের হাতে আর 3 মিনিট আছে, আমরা আর ওদিকে যেতে পারছি না, 3 মিনিট আছে। আমি উত্তর নিতে হবে। এখানে কর্মসংস্থানের কথা আপনার কাছে এসেছে, আপনার কাছে খেলাফত নিয়ে কথা এসেছে এবং আপনার কাছে একটি প্রশ্ন এসেছে, সংক্ষেপে 3 মিনিটের মধ্যে বলতে হবে। জি, আমি খেলাফত নিয়ে কথা বলতে চাই না। আমি কর্মসংস্থান যেভাবে হবে ইয়েতে, হ্যাঁ, এখানে প্রাইভেট কর্মসংস্থান নয়, প্রাইভেট সেক্টর থেকে। প্রাইভেট সেক্টর যদি বিজনেসকে গ্রো করে তাহলে কর্মসংস্থান হয়। তো প্রাইভেট সেক্টরের মৌলভীবাজারে তো কোনো কিছু করার ইয়ে নাই। হ্যাঁ, ইটস নট ইন দিস ইজ, এই জায়গাটা ইটস নট ফর প্রাইভেট সেক্টরদের কোনো ইনভেস্টমেন্ট করার মতন কোনো জায়গা না। তো পর্যটনের জন্য আছে, পর্যটনের জন্য অবশ্যই আছে। হ্যাঁ, পর্যটনের জন্য আমরা করছি, যার কিন্তু ওটাতে রিটার্ন নাই তেমন। তবে আমি একটু ফেরত আসতে চাই। একটু আগে আহমেদ বেলাল সাহেব, খুব মজা লাগলো আমার শুনে, যে ওই যে কি বলে মিরপুর থেকে বা কোন জায়গা থেকে বলছেন চাইল্ড লাইন রাস্তা করার জন্য। ইনফ্যাক্ট আজকে সকালেই অরুজ হাইওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা হচ্ছিল, প্রপোজাল নিয়ে এসছে আমাদের যে আপনার মিরপুর থেকে মৌলভীবাজার পর্যন্ত এবং আমাদের শেরপুর পর্যন্ত রাস্তাটা 4 লেন করার। আমি তাকে বলেছি যে ওইটা 3টা ফেসে করানোর জন্য, করার জন্য। এবং সবচেয়ে বড় যে একটা প্রজেক্ট কাজ হাতে নেওয়া হচ্ছে সেটা হলো শ্রীমঙ্গল বাইপাস, 350 কোটি টাকার। 350 কোটির মধ্যে 200 কোটি টাকা খালি জমির দাম, আর 150 কোটি টাকা হলো রাস্তা খরচ। এটা অলরেডি অ্যাডভাইজার সাহেবকে বলে এটা অ্যাপ্রুভ করানো হয়েছে, কিন্তু এটা মন্ত্রণালয়ে আটকে আছে। এখন আমাকে আলাপ করতে হবে এটা, যে এটার কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গল বাইপাসের কাজটা শুরু করতে হবে। আরও একটা কথা বলি, মৌলভীবাজারে এয়ারপোর্ট করার কথা সর্বপ্রথম আমি নাসির রহমান করেছি। হ্যাঁ, ওনারা কেউ কিছু করেন, আমার থেকে শুনে এখন এই সমস্ত কথা বলতেছে। এবং এই ব্যাপারে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথে 6 মাস আগে আমার বৈঠক অলরেডি হয়েছে। ওনারা প্রাক্কলন ইয়েতে করেছেন, কিন্তু বলেছেন যে এটার হাতটা নেক্সট সরকার আসলে এটাতে আমরা হাত দিব। আপনি বলছিলেন, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে আপনারা কি খেলাফত প্রতিষ্ঠার জন্য করবেন, আপনাদের পরিকল্পনার ব্যাপারটি জানতে চেয়েছে, যে একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আমার ভাই প্রশ্ন করেছেন খেলাফত রাষ্ট্রভাষা করতে চাইতে আবার সনাতন ধর্ম অবলম্বী ভাইদেরকে আনে কেনে। আমরা তো এদেশের গণতন্ত্রের অধিকার, কৃষক, শ্রমিক, হিন্দু, বৌদ্ধ সবাই নির্বাচনে দাঁড়াতে পারবে, এই বৈষম্যর জন্য তো আমরা আন্দোলন করেছি। এই হিন্দু ভাইদের কাছে তো আমরা এই সনাতন ধর্ম প্রতিনিধি যদি আসে তাদের পাশে যাবে, কাজ করবে, সবাই মিলে আমরা সুধার বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। বলছেন এই এয়ারপোর্টের কথাটা ধন্যবাদ আমাদের এম নাসির রহমান সাহেব, উনি চেষ্টা করতেছেন। আমাদের রাজনগরের ফতেপুর ইউনিয়নের একজন বিমানের সচিব ছিলেন শফিউল আলম, ওনার সাথে গিয়া সচিবালয় আমি বলেছি এই শমশাননগর এয়ারপোর্টের জন্য চেষ্টা করার জন্য। আপনাদের দলের পরিকল্পনার ব্যাপারে প্রশ্ন এসেছে, আমাদের হাতে আর 1 মিনিট আছে, একটু আপনি যদি 1 মিনিটের মধ্যে বলেন। দলের পরিকল্পনা, তারেক রহমান তো একটা পরিকল্পনা দিয়েছে 31 দফা, আপনাদের দলের পক্ষ থেকে সামগ্রিক পরিকল্পনা আপনার এই যে সংগঠনের পক্ষ থেকে আমাদের নির্বাচনী ইশতেহার দেওয়া হবে, এই ইশতেহারে এগুলা আপনার বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। আর কিছু যুক্ত করবেন কিনা? আমরা বিশেষ করে দুর্নীতি, এই যে ঘুষ দুর্নীতি, আমাদের দেশের সব মানে এই যে অব্যবস্থা বা অনুন্নত অবস্থা বা যে আমাদের উন্নয়ন হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে ঘুষ দুর্নীতি। এই ঘুষ দুর্নীতি, আমরা ঘুষ দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আমরা দেখি, এটা প্রমাণিত আছে যে 2001 থেকে 6 সালের যে জোট সরকার ছিল, এই জোট সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে এই সরকার ছিল, হ্যাঁ, কেয়ারটেকার সরকার, এই সরকার কিন্তু ক্ষমতায় এসে বলেছিল যে আমাদের দেশ দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতি মুক্ত করতে হবে। সেই সময় তারা কিন্তু
প্রধান প্রধান যে দলগুলা সেই দলগুলার মানে নেতা কর্মীদেরকে তারা গ্রেফতার করে জেলে দিয়েছিল, এক্সেপ্ট জামাতে ইসলামী। জামাতের 2 জন মন্ত্রী 17 জন এমপি সেই সময় ছিলেন, তাদের কাউকে দুর্নীতি দায়ে গ্রেফতার করার সুযোগ তাদের হয় না। আমরা মনে করি যে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই। আগামী বাংলাদেশ হবে বিশেষ করে এই মৌলভীবাজার জেলায় যে চাহিদাগুলো রয়েছে, স্বাস্থ্য খাতের ব্যাপার উঠে এসেছে, আমরা আলোচনায় তরুণদের কথা উঠে এসেছে, তরুণদের কর্মসংস্থানের বিষয় উঠে এসেছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নের প্রসঙ্গটি উঠে এসেছে। আমরাও চাই আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক এবং এই নির্বাচন সেই বাংলাদেশ গড়তে অবদান রাখুক। আগামীকালকে ঝালকাঠিতে আমাদের প্রোগ্রামটি হবে এবং সেখানে জুনায়েদ আল হাবিব আমাদের সঙ্গে থাকবেন। আপনারা সেই বিকেল 3টায় সেই প্রোগ্রামটি দেখবেন। আপনার ব্যালটে আমরা আগামীকালকে বিকেল 3টায় আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।